নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। জয় হিন্দ এই বলে আজকের আমাদের আলোচনার বিষয় BHIC 134 হিস্ট্রি অফ ইন্ডিয়া 1707 to 1947, ইউনিট নাম্বার 10, টপিক বা বিষয় ইমার্জেন্স অ্যান্ড গ্রোথ অফ ন্যাশনালিজম, ভারতীয় জাতীয়তাবাদের উত্থান ও বিকাশ। এই আলোচনায় আমি অঞ্জন কুমার বসু ইতিমধ্যে আপনাদের জাতীয়তাবাদ সম্পর্কে বিভিন্ন দিক সম্পর্কে জাতীয়তাবাদের বিভিন্ন দিক প্রসঙ্গে আমি ইতিমধ্যে আলোচনা করেছি এবং জাতীয়তাবাদের একটা স্বতন্ত্র ঘরানা বা দিক, যাকে আমরা ভারতের বিপ্লবী আন্দোলন বা রেভলিউশনারি ন্যাশনালিজম বলছি, সেই আলোচনা প্রসঙ্গে আমি আমার পূর্ববর্তী আলোচনায় ভারতে বিপ্লবী আন্দোলন আলোচনা করেছি। বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব সহ ভারতের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিপ্লবী আন্দোলন সম্পর্কে আমি আলোকপাত করেছি। আজকে আমার আলোচনার বিষয় ভারতের বাইরে বিপ্লবী আন্দোলন। তার পাশাপাশি আমাদের আলোচনার অন্যান্য ক্ষেত্রের মধ্যে রয়েছে বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার নানা দিক বা কারণ। তার পাশাপাশি আমরা আলোচনা করব বিপ্লবী আন্দোলনের গুরুত্ব এবং আমাদের আলোচনার একদম অন্তিম পর্বে ভারতীয় জাতীয়তাবাদ প্রসঙ্গে আমাদের কি ভাবনা কাজ করে সেই প্রসঙ্গে আলোকপাত করার চেষ্টা করব। ভারতের বিপ্লবী আন্দোলন শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। দেশের স্বাধীনতা অর্জনের জন্য বৈপ্লবিক সন্ত্রাসবাদী কার্যকলাপ দেশের সীমাকে ছাড়িয়ে বিদেশের মাটিতেও সংগঠিত হয় এবং ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, রাশিয়া, কানাডা বা আমেরিকা তে ভারতীয় বিপ্লবী আন্দোলন সংগঠিত হয় এবং বিপ্লবীরা তাদের কর্মপ্রয়াসের মাধ্যমে দেশের অভ্যন্তরস্থ অন্যান্য বিপ্লবীদের ও সহযোগিতা করে। অর্থাৎ বিদেশের মাটিতেও ভারতীয় বিপ্লববাদের এক ইতিহাস রচিত হয় এবং ভারতের বাইরে থাকা মানুষেরা দেশমাতৃকার মুক্তির জন্য এই জাতীয় পরিকল্পনার ভাবনা দ্বারা চালিত হয়।
বিদেশি সাহায্য সহযোগিতা, অস্ত্রশস্ত্রের সহযোগিতা বা আর্থিক সাহায্যকেও নিতে তারা কুণ্ঠাবোধ করেননি। দেশ মাতার উদ্ধারের জন্য তাদের এই কর্মপ্রচেষ্টা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। ভারতের বাইরে যে বৈপ্লবিক কাজকর্মের সূচনা হয়, তাতে করে কোন রাষ্ট্রে খুব বেশি সক্রিয়তার সাথে দীর্ঘদিন ধরে ভারতের বৈপ্লবিক আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ওই সমস্ত দেশের পুলিশ বা প্রশাসন তারা অনেক ক্ষেত্রেই আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। যেটা বিষয় তা হল ভারতে অভ্যন্তরস্থ যে বৈপ্লবিক কর্মকাণ্ড শুরু হয়, তার সাথে বিদেশের মাটিতে বৈপ্লবিক সংগঠন গড়ে তুলে একটা সংযোগ রক্ষা করার চেষ্টা করা হয়। এবং এক্ষেত্রে যিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন বা বিদেশের মাটিতে বৈপ্লবিক আন্দোলনের যিনি পুরোধা, তিনি হলেন শ্যামজি কৃষ্ণ বর্মা। তিনি 1915 সালে ব্রিটেনে হোম রুল সোসাইটি নামে একটি সমিতি গঠন করেন এবং তিনি স্থাপন করেন ইন্ডিয়া হাউস বলে তার যে নিবাস, সেখানে বিপ্লবীদের কর্মকাণ্ড পরিচালনার হেডকোয়ার্টার বা সদর দপ্তর হিসেবে ব্যবহারের সুযোগ করে দেন বিদেশে থাকা বিপ্লবী চেতনা সম্পন্ন মানুষদের। তবে বিদেশের মাটিতে বিপ্লবী আন্দোলন সভা সমিতি, পত্র পত্রিকা এবং পুস্তক আকারে পরিচালিত হয় এবং লন্ডনের প্রবাসীদেরকে নিয়ে শ্যামজি কৃষ্ণ বর্মা যে জাতীয় চেতনার সূচনা করেন, তা কিছুদিনের মধ্যে একটা সংগঠিত রূপ লাভের দিকে এগিয়ে যায়। বিশেষ করে 1905 সালে ইন্ডিয়ান সোসিওলজিস্ট নামে একটা পত্রিকা প্রকাশিত হয়। তার সহযোগী ছিলেন সর্দার সিং রাণা, যিনি ইন্ডিয়ান ফ্রিডম, বন্দে মাতারম এবং তলোয়ার নামে পত্রিকা প্রকাশ করে লন্ডন এবং বিদেশে থাকা বিপ্লবীদের মধ্যে সচেতনতা তৈরি করে। শ্যামজি কৃষ্ণ বর্মা এবং তার সহযোগী সর্দার সিং রাণা যে উদ্যোগের সূচনা বিদেশের মাটিতে অর্থাৎ ভারতের বাইরে শুরু করে, তা ক্রমে ভারতীয়দের ওপর হওয়া
শোষণ বঞ্চনা সম্পর্কে একাধারে যেমন ওই সমস্ত দেশে থাকা ভারতীয়দেরকে সচেতন করে তোলে, তার পাশাপাশি ইউরোপীয় অন্যান্য দেশের মানুষকেও সচেতনতার ক্ষেত্র তৈরি করে এবং সেই প্রচেষ্টা ক্রমেই এগিয়ে যেতে শুরু করে এবং লন্ডনে তার ইন্ডিয়া হাউস বিপ্লবীদের সমস্ত সলা পরামর্শ করার একটা ক্ষেত্রে পরিণত হয়। এ প্রসঙ্গে আমি আরো বলতে চাই, কিছুদিনের মধ্যে লন্ডন কর্তৃপক্ষ বা ব্রিটিশ সরকারের নজর পড়ে যায় শ্যামজি কৃষ্ণ বর্মার উপর। ফলে তিনি প্যারিসে পালিয়ে যেতে বাধ্য হন এবং এই সময় দামোদর বিনায়ক সাভারকার ও তার অনুগামী মদন লাল ধিংড়া নামে এক তরুণ বিপ্লবী লন্ডন হাউসকে পরিচালনা করে এবং মদনলাল ধিংড়া একজন তরুণ ব্রিটিশ সিভিলিয়ান পদস্থ কর্মচারী, যার নাম কার্জন উইলি, তাকে লন্ডনে হত্যা করেন 1 জুলাই 1909 সালে। বিচারে ধিংড়ার ফাঁসি হয় এবং সাভারকারের আটকে রেখে তার যাবজ্জীবন দ্বীপান্তর ঘটানো হয়। এইভাবে লন্ডনের মাটিতে বৈপ্লবিক কর্মতৎপরতা শ্যামজি কৃষ্ণ বর্মার হাত ধরে সূচনা হয় এবং দামোদর বিনায়ক সাভারকার তাকে একটা পরিণত রূপ প্রদান করেন। বিদেশে বিপ্লবী আন্দোলনের আরেক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন মাদাম ভিকাজি রুস্তমজি কামা, যাকে মাদাম কামা নামে আমরা বেশি পরিচিতি পেয়ে থাকি। ইনি 1861 থেকে 1936 এই সময় পর্বে ওনার কর্মজীবনকে চালিত করেন এবং কৃষ্ণ বর্মা ঘনিষ্ঠ সহযোগী এই ধনী পার্সি মহিলা, যাকে ভারতীয় বিপ্লবীদের জননী আখ্যায়িত করা হয় বা পরিচিতি পান, তিনি ইংল্যান্ডের বিপ্লবীদের সঙ্গে তার ঘনিষ্ঠ সংযোগ তৈরি করেন এবং সেখানকার প্রবাসী ভারতীয়দের মধ্যে ঐক্য চেতনা এবং একাত্ম বোধকে জাগরিত করার কাজে তিনি নিজেকে আত্মনিয়োগ করেন এবং তিনি 1902 সাল থেকে ইউরোপ আমেরিকা পরিভ্রমণ করে ব্রিটিশ শাসনের শোষণমূলক চরিত্র
সেই সমস্ত দেশে মানুষের কাছে তুলে ধরে এবং জনসমক্ষে তার বক্তব্যকে তুলে ধরে এবং প্যারিসে এক আলোচনা সভায় 1907 সালে জার্মানির স্টুটগার্টে আয়োজিত সমাজতান্ত্রিক সম্মেলনেও তিনি যোগ দেন এবং ভারতের প্রথম ত্রিবর্ণ রঞ্জিত লাল, সবুজ, হলুদ পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগের নিচে দাঁড়িয়ে বক্তৃতা দেন। পরবর্তীকালে স্বাধীনতার পর আমাদের জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগের রং পরিবর্তিত হয়। প্রথম যে জাতীয় পতাকা তার রং ছিল লাল, সবুজ এবং হলুদ। তার নিচে দাঁড়িয়ে তিনি বক্তৃতা প্রদান করেন এবং এই পতাকার মধ্যে বন্দে মাতরম কথাটির শোভা পেয়েছিল। মাদাম কামা ইংল্যান্ডের প্রবাসী তরুণ ভারতীয়দের নিয়ে ফ্রি ইন্ডিয়া সোসাইটি নামক একটা সমিতি গঠন করে এবং ব্রিটিশ সরকার মাদাম কামার কার্যকলাপকে সন্দেহের চোখে দেখতে থাকলে তিনি প্যারিসে পালিয়ে যান এবং প্যারিসে এসেও তিনি ভারতীয় বিপ্লবীদের সংগঠিত করার কাজে বক্তৃতা প্রদান করেন এবং আত্মনিয়োগ করেন। এই অবস্থায় ফরাসি সরকার প্রথম বিশ্বযুদ্ধের সময় তাকে অন্তরীণ করে রাখে। পরবর্তীকালে মাদাম কামা ফরাসি কমিউনিস্ট পার্টির ও রুশ বিপ্লবীদের সাথে ঘনিষ্ঠ সান্নিধ্য গড়ে তোলেন এবং 1909 সালে মাদাম কামা ফরাসি কমিউনিস্টদের সাথে যে একাত্মতার ভাবনা তৈরি করেন সেটাকে অবলম্বন করে 1909 সালে তিনি বার্লিনে বিখ্যাত বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যিনি সরোজিনী নাইডু ভাই, তার বৈপ্লবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে। রুশ বিপ্লবীদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল এবং 1914 সালে তিনি বার্লিন কমিটিতে তিনি এবং বিখ্যাত বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত যোগ দিয়েছিলেন। এইভাবে বার্লিন সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভারতীয় বিপ্লবী আন্দোলন গড়ে ওঠার ইতিহাস আমরা পাই এবং মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে কানাডার সান ফ্রান্সিসকোতে ভারতীয় বিপ্লবীদের একটা বড় ঘাঁটি নির্মিত হয়। এখানকার বৈপ্লবিক কর্মকাণ্ডে নেতৃত্ব দেন তারকনাথ দাস, মোহন সিং ভাকনা এবং 1907 সালে
তারা মূলত সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করে। ভারত থেকে সদ্য আগত লালা হরদয়াল সিং এই সংস্থায় যোগ দেন, যিনি পরবর্তীকালে আমেরিকায় প্রবাসী পাঞ্জাবিদেরকে নিয়ে এবং দেশত্ব বোধ জাগরণের ক্ষেত্রে বিপ্লবী সক্রিয় পন্থার দ্বারা চালিত হয়ে গদার পার্টি প্রতিষ্ঠা করেন। উর্দু শব্দ গদর, যার অর্থ হল বিপ্লব। 1913 সালে সান ফ্রান্সিসকোতে ভারতীয় ছাত্র এবং শ্রমিকদের সহযোগিতায় যে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়, লালা হরদয়াল এবং পণ্ডিত কাশিরামের সহযোগিতায়, মোহন সিং ভাকনা গদর পার্টিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করে। অচিরেই এই রাজনৈতিক সংগঠন আমেরিকা ও কানাডা প্রবাসী ভারতীয়দের মধ্যে বৈপ্লবিক চেতনার জাগরণ ঘটায় এবং গদর নামে এক বিপ্লবী পত্রিকাও প্রকাশিত হয়, যেখানে উর্দু, মারাঠি এবং গুরুমুখী ভাষা এই পত্রিকায় প্রকাশিত হয়। এই পত্রিকার মাধ্যমে লালা হরদয়াল সশস্ত্র বিপ্লববাদের আদর্শকে প্রবাসীদের সামনে তুলে ধরতে সক্ষম হন এবং গদর পার্টির অনুপ্রেরণায় বা অনুরোধে রাসবিহারী বসু ভারতের সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন জাপান থেকে এবং তার এই পরিকল্পনা গদর পার্টি তার রাজনৈতিক স্বেচ্ছাসেবকদের মধ্যে ব্যক্ত করেছিল। বৈপ্লবিক কর্মকাণ্ড বা ভারতের স্বাধীনতা কেন কাম্য, বিদেশি শাসনের চরিত্র বা বিদেশি শাসনের শোষণমূলক দিক গদর পার্টি তুলে ধরে এবং ভারতীয় জনগণের উপর অতিরিক্ত রাজস্ব আদায়, সম্পদের নির্গমন, ভারত থেকে ইংল্যান্ডে বিপুল সামরিক ব্যয়, জাতীয় শিল্পের ধ্বংস সাধন, শিক্ষা খাতে সরকারের ইচ্ছাকৃত অল্প ব্যয়, দুর্ভিক্ষ, প্লেগ, মহামারী ইত্যাদি বিষয় সম্পর্কে বিশ্ব জনমত গঠন করার উদ্যোগ গ্রহণ করে গদর পত্রিকা। এছাড়া দেশত্ববোধ জাগানোর জন্য এই পত্রিকা বিদেশের
স্বাধীনতা সংগ্রামীদের জীবনী ভারতীয়দের মধ্যে প্রচার করতে থাকে। গাদার দলের আদর্শ জনপ্রিয় হয়ে ওঠে অল্প দিনের মধ্যে আমেরিকা, কানাডা, ত্রিনিদাদ, ফিলিপাইন্স, হংকং, সিঙ্গাপুর, চীন, মালয়, ভিয়েতনাম প্রভৃতি অংশে। আমেরিকায় লায়লা হরদয়ালের গাদার দল সক্রিয় হয়ে উঠতে বা সক্রিয় করে তুলতে সান ফ্রান্সিসকোতে গাদার দলের সদর দপ্তর খোলা হয়, যার নাম রাখা হয় যুগান্তর আশ্রম। যুগান্তর দল নামে একটি বিপ্লবী সংগঠন বাংলায় গড়ে ওঠে, যা আমি ইতিমধ্যে আলোচনা করেছি। অর্থাৎ গদার বিপ্লবীরা ভারতীয় বিপ্লববাদের আদর্শের সঙ্গে চালিত হয়েছিল, তা তার সদর দপ্তরের নামকরণ থেকেই বুঝতে অসুবিধা হয় না, যার নাম রাখা হয়েছিল যুগান্তর আশ্রম। এইভাবে আমেরিকার কর্মরত ভারতীয় যুবক সম্প্রদায়ের মনের মধ্যে বিপ্লবী চেতনা এবং কলকাতা, পাঞ্জাব এর সাথে একটা সংযোগের রক্ষার কাজ গাদার বিপ্লবীরা চালিয়ে গিয়েছিলেন। এবং প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হতে গাদার দল তার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন, যাতে করে বিদেশি শাসনকে ভারত থেকে উৎখাত করা যায়। কিন্তু মার্কিন সরকার লালা হরদয়ালের কার্যকলাপকে সুনজরে দেখেননি। ফলে লালা হরদয়াল আমেরিকা ছাড়তে বাধ্য হন এবং তার জায়গায় মোহন সিং ভাকনা এই দলের দায়িত্ব গ্রহণ করে। এই সময় 1914 সালের সেপ্টেম্বর দুটো জাহাজ, কোমাগাথা মারু এবং তোসামারু জাহাজের ঘটনা সামনে আসে এবং বাবা গুরুদীপ সিং এর নেতৃত্বে একদল পাঞ্জাবি জীবিকার তাগিদে কানাডা গেলে সেখানে কানাডার সরকার তাদের কানাডাতে থাকা বা প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে এবং জাহাজটি ভারতের অভিমুখে যাত্রা করে। এই সময় মোহন সিং ভাকনা জাহাজের যাত্রীদের সাথে একটা সম্পর্ক তৈরি করেন এবং তাদের সাথে যোগাযোগ স্থাপন করে তাদের মধ্যে বিপ্লবী আদর্শ প্রচার করেন। এই জাহাজ 1919-এর 29শে সেপ্টেম্বর কলকাতার সন্নিকটে বজবজে পৌঁছলে মোহন সিংকে গ্রেপ্তার করা হয় এবং জাহাজে থাকা সমস্ত পাঞ্জাবিদেরকে পাঞ্জাবে ফিরে যাওয়ার নির্দেশ দিলে তারা তা প্রত্যাখ্যান করে। এর ফলে ব্রিটিশ সেনাদের সাথে তাদের সম্মুখ
যুদ্ধ বা সংঘর্ষ শুরু হয়। এতে করে 22 জন বিপ্লবী নিহত হন। বাকি যাত্রীদেরকে বা বিপ্লবীদেরকে ব্রিটিশ সরকার বা সেনা বন্দী করে। এই চাঞ্চল্যকর ঘটনা টি কোমাগাথা মারুর ঘটনা নামে পরিচিতি পায় ইতিহাস পাঠক সমাজের কাছে। আবার তোসা মারু জাহাজের ঘটনাটি ঘটে 1914 সালের অক্টোবর মাসে। তোসা মারু জাহাজে করে 60 জন গদর বিপ্লবী কলকাতায় এলে তাদের গ্রেপ্তার করা হয়। এই দুটি ঘটনা বিপ্লবীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। তবে বিপ্লবীদের আত্মবলিদান শুধুমাত্র দেশের মধ্যেই হয়নি, বা বিপ্লবীদের কর্মপ্রচেষ্টা দেশের সীমা ছাড়িয়ে বিদেশের মাটিতেও সংগঠিত হয়েছিল, যার ফলে বিপ্লবী আন্দোলন একটা ভিন্ন মাত্রা অর্জন করতে সক্ষম হয় এবং সরকার এই আন্দোলনকে ভয় পেতে শুরু করে। স্বাভাবিকভাবে বিপ্লববাদ ভারতীয় জাতীয় আন্দোলনের এক স্বতন্ত্র জাতীয়তাবাদী ভাবনা হিসেবে আত্মপ্রকাশ করে দেশের ভেতরে এবং দেশের বাইরে, বিদেশের মাটিতে। ভারতের বাইরের বিপ্লবীদের সহযোগিতায় নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু তারা তাদের স্বাধীনতার পরিকল্পনাকে আরো বেশি দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। কিন্তু ভারতীয় বিপ্লবী আন্দোলন সম্পূর্ণরূপে তার সাফল্যের শেষ প্রান্তে পৌঁছতে ব্যর্থ হয়। এই ব্যর্থতার কারণ বা ব্যর্থতার দিকগুলি এখন আমার আলোচনার বিষয়। বিপ্লবী আন্দোলন ব্রিটিশ প্রশাসনের ঘুম কেড়ে নেয়, তা আমি ইতিমধ্যে বলেছি। কিন্তু শেষ বিচারে বিপ্লবী সন্ত্রাসবাদী আন্দোলন দেশের বাইরে এবং দেশের ভেতরে উভয় ক্ষেত্রে ব্যর্থ হয়। আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী
পাঠক সমাজকে আমি আবারও সচেতন করতে চাই যে আমি আমার আলোচনায় কখনো কখনো বিপ্লবী সন্ত্রাসবাদী শব্দটাকে সন্ত্রাসবাদী শব্দটাকে ব্যবহার করেছি বা করে থাকবো। তাতে করে কিন্তু আপনারা আজকের সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে বিপ্লবীদের কার্যকলাপকে এক নজরে দেখবেন না। আমি আমার পূর্ববর্তী আলোচনাতেও বলেছি, ওসামা বিন লাদেন বা আল কায়দার মতো নিষিদ্ধ সংগঠনগুলি বা সন্ত্রাসবাদী সংগঠনগুলি আর এই বিপ্লবী সন্ত্রাসবাদীদের কার্যকলাপ এক ছিল না। তারা দেশ ও মাতৃকাকে উদ্ধারের নিমিত্তে এক সন্ত্রাসবাদী আন্দোলনের রাস্তা অবলম্বন করেছিলেন। আর আজকের ওসামা বিন লাদেন সহ আল কায়দা তারা একটা নির্দিষ্ট ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করতে চান। অতএব পাঠক সমাজ সন্ত্রাসবাদে সম্পর্কে পূর্ণ সচেতনতা রাখবেন। বিপ্লবী আন্দোলনের ব্যর্থতা প্রসঙ্গে আমি বলতে চাই, সরকার দমন-পীড়ন নীতি বিপ্লবী আন্দোলনের ব্যর্থতা বা বিপ্লবীদের কার্যকলাপকে থামিয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি ভারতীয় বিপ্লবীদের ব্যর্থতার আর একটা দিক হল ব্রিটিশ গোয়েন্দা বিভাগের ন্যায় দক্ষতা তাদের ছিল না, বা সেই নেটওয়ার্ক সংযোগ তারা তৈরি করতে পারেনি। অনেক সময় তাদের কার্যকলাপ সরকার আগে থেকে জানতে পেরে যায় এবং সেই মতো বিপ্লবীদের বিভিন্ন কার্যকলাপকে তারা স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। কিন্তু সরকারের পরিকল্পনা সম্পর্কে তাদের সম্পূর্ণভাবে সচেতনতা ছিল না। তাছাড়াও বিপ্লবী আন্দোলনের অংশগ্রহণকারী মানুষদের শ্রেণী চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় উচ্চবিত্ত মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে বিপ্লবী আন্দোলন সীমায়িত ছিল। সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষদের মধ্যে বিপ্লবী চেতনাকে সম্পূর্ণভাবে প্রসারিত করা যায়নি। তার কারণ হল ভারতীয় বিপ্লব বা সীমিত মানুষের আন্দোলনে পরিণত হয়, সম্পূর্ণভাবে গণ বিপ্লব এর জায়গায় পৌঁছতে ব্যর্থ হয়।
এবং নির্দিষ্ট কিছু অঞ্চলে বিশেষ করে বাংলায় যে প্রবণতা লক্ষ্য করা যায়, মহারাষ্ট্র, পাঞ্জাব যে প্রবণতা লক্ষ্য করা যায়, ভারতের অন্যান্য প্রান্তে বিপ্লবী আন্দোলন ঠিক ততটা সক্রিয়তা লক্ষ্য করা যায়নি। তাছাড়া সরকার বিপ্লবী আন্দোলনকে দমন করার জন্য ১৯১৫ সালে ভারত রক্ষা আইন, ১৯১৯ সালের মন্টেগু চেমসফোর্ড আইনের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে এবং ১৯১৯ এর রাওলাট আইনের মাধ্যমে বিপ্লবীদেরকে কোনো কারণ না দেখিয়ে আত্মপক্ষ সমর্থন ছাড়া বিচারের বন্দোবস্ত করেন এবং তাদেরকে নানাভাবে মৃত্যুদণ্ড, দ্বীপান্তর এবং কঠোরতম পদক্ষেপ নিয়ে বিপ্লবী আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। অনেকেই বলেন কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে ব্রিটিশ সরকার বৈপ্লবিক কর্মতৎপরতাকে স্তব্ধ করে দেওয়ার জন্যে রাওলাট আইনের মতো কুখ্যাত আইন জারি করেছিল, যার বিরুদ্ধে পাঞ্জাব এর জালিয়ানওয়ালাবাগ ওয়ালাবাগের ম্যাসাকার জালিয়ানওয়ালাবাগের ম্যাসাকার সংগঠিত হয়। সেখানে রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদকারী ভারতীয়দের উপর জেনারেল ডায়ারের নির্দেশে গুলি বর্ষণ করা হয়। এই ঘটনার প্রতিবাদে যে মৃত্যুর ছায়া পড়ে তাকে ঘৃণা করে স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশের দেওয়া নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন। কাজেই সরকারি দমন নীতি আইনের যেমন বিপ্লবী আন্দোলনকে ব্যর্থ করার একটা ভূমিকা ছিল, পাশাপাশি ব্রিটিশ শাসকদের ইন্টেলিজেন্সি, বুদ্ধিমত্তা বা গোপনীয়তা, এই বিষয়টি বিপ্লবীদের ব্যর্থতার আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল। তাছাড়াও সীমিত অঞ্চলে বিপ্লবী আন্দোলন এর বিকাশ, সর্বভারতীয় চরিত্র আন্দোলনের মধ্যে না আসা, বিপ্লবীদের সাংগঠনিক অদক্ষতা, বিভিন্ন বিপ্লবী সংগঠনগুলির মধ্যে সংহতির অভাব, বিপ্লবীদের শ্রেণী চরিত্র এবং বিপ্লবী সংগঠনগুলির মধ্যে মতাদর্শগত বিরোধ, সর্বভারতীয় নেতৃত্বের অভাব এবং যথার্থ যোগাযোগ, অস্ত্রশস্ত্রের অভাব, আর্থিক অনটন বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার ক্ষেত্রে কাজ করেছিল।
উচ্চ শিক্ষিত এবং মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে গড়ে ওঠা এই আন্দোলন ভারতীয় বৃহত্তর জনগণের মধ্যে প্রসার লাভ করেনি, তা আমি ইতিমধ্যেই বলেছি। শ্রমিক, কৃষক এবং উপজাতি সমাজের মানুষকে সেভাবে এই আন্দোলনের মধ্যে যুক্ত করা হয়নি। এটা বিপ্লবীদের একটা বড় ত্রুটি বলে আমরা মনে করি। তার কারণ তারা পূর্ববর্তী কোল, মুন্ডা, সাঁওতাল ইত্যাদি বিদ্রোহগুলি থেকে শিক্ষা অর্জন করেনি। ইতিহাসের শিক্ষা থেকে তারা নিজেদেরকে পাল্টানোর উদ্যোগী হয়নি। তারা অনেক বেশি আবেগকে প্রাধান্য দিয়েছেন। ফলে জনগণের একটা বৃহত্তর অংশ বিপ্লবী আন্দোলন সম্পর্কে পূর্ণ মাত্রায় সচেতনতা দেখাতে ব্যর্থ হয়, যা সার্বিকভাবে বিপ্লবী আন্দোলনের উপর পড়ে। জনগণের মাত্র 5.6% ছাত্র, যুবক এবং উচ্চবিত্তের মধ্যে বিপ্লবী আন্দোলন বিকাশ লাভ করে এবং বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে আরেকটি প্রধান দুর্বলতা ছিল এর হিন্দু ধর্মীয় চরিত্র। বিপ্লবীদের অনুপ্রেরণার উৎস হয়েছিল গীতা, শ্রীকৃষ্ণ, দুর্গা, মা ভবানী। যদিও হেমচন্দ্র কানুনগো এবং ভূপেন্দ্রনাথ দত্তের মতো বিপ্লবীরা হিন্দু ধর্মের উপর এই অতিরিক্ত প্রভাবের সমালোচনা করেন, তবুও বিপ্লবীদের আচার অনুষ্ঠানে সম্পূর্ণভাবে কিন্তু হিন্দুয়ানি দূর করা যায়নি। আমি আমার পূর্ববর্তী আলোচনায় বেশ কিছু মুসলিম বিপ্লবীদের নাম উল্লেখ করেছিলাম। তবে সচেতন জাতীয়তাবাদী বা জাতীয়তাবাদের জন্ম কোন সম্প্রদায়ের মধ্যে সীমায়িত থাকে না। দেশমাতৃকাকে যারা ভালোবাসেন, তাকে শ্রদ্ধা করেন, প্রত্যেকের মধ্যেই জাতীয়তাবোধ জাগরিত হওয়া স্বাভাবিক ছিল। কোন কারণবশত মুসলিমদের একটা বিরাট অংশ বিপ্লবী আন্দোলন থেকে মুখ ফিরিয়ে রেখেছিল। ফলে মুসলিম সমাজ এই জঙ্গি বিপ্লবী আন্দোলন প্রতি আকৃষ্ট হয়নি। সিডিশন কমিটির রিপোর্টেও তা জানতে পারা যায়। কিন্তু মৌলবাদী মুসলমান নেতারা তারাও কিন্তু সাধারণ মুসলিম সমাজকে হিন্দুদের দ্বারা পরিচালিত এই বিপ্লবী আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখে। অর্থাৎ তাদের কাছেও জাতীয় চেতনা বা জাতীয়তাবোধ তুচ্ছ হতে থাকে।
ধর্মকে তারা অতিরিক্ত প্রাধান্য দেন। কাজেই বিপ্লবীদের দুর্বলতার পাশাপাশি ধর্মীয় নেতাদেরও একটা বিরাট ব্যর্থতা, বিপ্লবী আন্দোলনের সার্বিক ব্যর্থতার ক্ষেত্রে কাজ করেছিল। তথাপি বেশ কিছু মুসলিম নেতা যোগ দিয়েছিলেন, তা আমি ইতিমধ্যে বলেছি, যাদের মধ্যে মৌলানা বরকতুল্লাহ, মৌলানা ওয়াহাবুল্লাহ সিন্দি, মৌলানা আবুল কালাম আজাদের নাম আমরা স্মরণের সঙ্গে ভাবতে পারি। এবং অনেক বিপ্লবী হিন্দু মুসলিম ঐক্যের উপরও জোর দিয়েছিলেন। বিপ্লবের যে কোনো জাত হয় না, জাতীয়তাবোধের যে কোনো জাত হয় না। সাম্প্রতিক কালের হিন্দি সিনেমা গাদার এক প্রেম কথা, সেখানেও দেখানো হয়েছে কোন পাকিস্তানির মনেও সর্বভারতীয় জাতীয়তাবোধ জাগরিত হতে পারে। প্রকাশ্য জনসভায় বা প্রকাশ্য স্থানে তিনি বলে উঠতে পারেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এর মধ্যে দিয়ে এটা স্পষ্ট হয় যে জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধ একটা জাতির কোন সম্প্রদায়ের নয়। বিভিন্ন সম্প্রদায় জাতি গঠনের স্বার্থে জাতীয়তাবাদের প্রতি আকৃষ্ট হন। কাজেই বিপ্লবী আন্দোলন ব্যর্থ হলেও ভারতীয় জাতীয় আন্দোলনের ভিত্তিকে দুর্বল করেনি, বরং জাতীয়তাবাদী আন্দোলনকে আরো শক্তিশালী করেছিল। বিপ্লবীদের ত্যাগ, আত্মত্যাগ এর মাধ্যমে বিপ্লবী আন্দোলনের গুরুত্বকে অনুধাবন করতে হবে। তাদের মহৎ আদর্শ তুলে ধরে তারা যে বীরত্বের নিদর্শন ভারতীয় সমাজের সামনে প্রকাশ করেছিলেন, তা দিশেহারা ভারতবাসীকে এক বিকল্প পথের সন্ধান দেয়। ঐতিহাসিক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় লিখেছেন, দে দ্য টেররিস্ট gave us back the pride of our manhood. They were the salt of the Indian earth. তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু বিদেশে শক্তির সাহায্য নিয়ে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশ ও মাতৃকাকে স্বাধীন করতে উদ্যোগী হন। যদিও লিওনার্ড গার্ডার এর মতে বিপ্লবী আন্দোলন ছিল যথাযথ পরিকল্পনা ছাড়া বা বিহীন এবং অসাবধানতার এক আবেগতাড়িত লক্ষ্যহীন ক্ষণস্থায়ী আন্দোলন। কিন্তু আমাদের মনে রাখতে হবে
যে বিপ্লবীদের অনভিজ্ঞতা ও তাদের দূরদর্শিতার অভাব থাকলেও কম ছিল না। বরং ঐতিহাসিক সুমিত সরকারের অনুকরণে বলতে হয় বিপ্লবীদের ব্যর্থতাকে বীরোচিত ব্যর্থতা বা এ হিরোইক ফেলিওর আখ্যা দেওয়া যেতে পারে। স্বাধীনতা আন্দোলনে তাদের ভূমিকাকে তাই কোনোভাবে অস্বীকার করা যায় না, ছোট করা যায় না বা তুল্যমূল্য বিচার করাও উচিত নয় জাতীয়তাবাদের অন্য আঙ্গিকের সাথে। বরং বিপ্লবী আন্দোলনকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়। আর সেই কারণে বিপ্লববাদ ইতিহাসের পাতায় আজও পাঠক সমাজের কাছে রোমাঞ্চকর এক বিষয় হয়ে আছে এবং থাকবে। আমি জাতীয়তাবাদ প্রসঙ্গে বেশ কিছু দিক আমার আলোচনায় ইতিমধ্যে তুলে ধরেছি এবং সেখানে আমরা কংগ্রেস নামক জাতীয় মঞ্চ তৈরির পরিচয় যেমন পেয়েছি, আবার 1850-এর দশক থেকে বিভিন্ন সভা সমিতি গড়ে তোলার আঞ্চলিক প্রয়াস লক্ষ্য করেছি। আবার কংগ্রেসই মঞ্চ সর্বভারতীয় জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ হিসেবে গড়ে উঠতে দেখেছি এবং কংগ্রেসই মঞ্চের বা সংগঠনের প্রাথমিক পর্বের কার্যকলাপের মধ্যে একটা আপোষ মীমাংসা আবেদন নিবেদন মূলক দিক লক্ষ্য করেছি। আবার কংগ্রেসি রাজনীতির মধ্যে সক্রিয়তার প্রতিফলন ঘটেছে 1907 সালের সুরাট কংগ্রেসের মধ্যে দিয়ে চরমপন্থী কংগ্রেসীদের উদ্ভব ঘটেছে এবং তারও সক্রিয় আন্দোলন করার ক্ষেত্রে ব্যর্থতা জাতীয়তাবাদের আরেকটা ভিন্ন আঙ্গিক ভারতের মাটিতে ভারতের বাইরের ভারতীয়দের দ্বারা সংগঠিত হয়েছে, তা হলো বিপ্লবী আন্দোলন। বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে বা ভারতীয় জাতীয়তাবাদের সাথে তার সম্পর্কে বিষয় প্রসঙ্গে আমি এটাই বলতে চাই, ভারতীয় জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ এর বিকাশ কেবলমাত্র আঞ্চলিক সভা সমিতির মাধ্যমে হয়নি, সর্বভারতীয় মঞ্চ তৈরি অর্থাৎ কংগ্রেস নামক মঞ্চ গঠনের মধ্যে দিয়ে হয়নি। একই তালে
বিপ্লবী আন্দোলনের মধ্য দিয়েও এগিয়ে গিয়েছিল। চরম পরিণতি ছিল ১৯৪৭ সালের ভারতের স্বাধীনতা প্রাপ্তি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।